দর্শক, বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ কিভাবে উদ্ধার হলো সেই ভয়ানক ঘটনার বর্ণনা দিল জাহাজের ক্যাপ্টেন। কিভাবে উদ্ধার হলো বাংলাদেশি জাহাজ এবং 31 দিন আটকে থাকার লোমহর্ষক ঘটনা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সোমালিয়ার জলদস্যুদের হাতে 31 দিন জিম্মি থাকার পর মুক্তি পেয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর 23 নাবিক। আগামী 19 এপ্রিলের দিকে দুবাইয়ের বন্দরে পৌঁছাবে জাহাজটি। কিভাবে কাটলো 31 দিন সেই ঘটনার বর্ণনা দিয়েছেন জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ। মঙ্গলবার 16 এপ্রিল হোয়াটসঅ্যাপের গণমাধ্যমের কাছে জিম্মি দশার বর্ণনা দেন জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, মার্চের 12 তারিখ সকালে 23 বাংলাদেশি নাবিক সহ এমভি আব্দুল্লাহ নীল সাগরে ছুটে চলেছিল। কেবিনে অফিসের কাজ সেরে সকাল 9:30টায় জাহাজ পরিচালনা কক্ষ ব্রিজ থেকে মাস্টার চেয়ারে গিয়ে বসে জাহাজের দায়িত্বে থাকা তৃতীয় কর্মকর্তাকে বলি, সব ঠিকঠাক আছে তো? মোজাম্বিক মাপুতো বন্দর থেকে কয়লা বোঝাই করে সোমালিয়ার উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর হয়ে যাওয়ার পথে তৃতীয় কর্মকর্তা জানালেন, স্যার, জাহাজের ডান পাশে অনেক দূরে একটি ফিশিং বোট দেখা যাচ্ছে। দৃশ্যমান সেই ফিশিং বোট থেকে ব্যবধান বাড়িয়ে দিতে জাহাজটি বাইক ঘুরিয়ে দিয়ে নৌযানটি আবারও পর্যবেক্ষণ করতে শুরু করি। হঠাৎ করে দেখি নৌযান থেকে একটি স্পিড বোট সাগরে ভাসানো হয়েছে। তখনই আমরা নিশ্চিত হয়ে যাই জলদস্যুরা আসছে আমাদের জাহাজটি অ্যাটাক করতে। এমভি আব্দুল্লাহ জাহাজে কয়লা বোঝাই থাকায় আমাদের গতি ছিল কম। ঘন্টায় 10.5 নটিক্যাল মাইল ছিল আমাদের গতি। স্পিড বোটটি কাছাকাছি চলে এলে ঢেউ সৃষ্টি করে এবং উচ্চ চাপে পানি দিয়ে ছিটিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। আবার ডানে বায়ে জাহাজ উড়িয়ে স্পিড বোটটির গতি কমানোর চেষ্টা শুরু করি। এই সময় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনে যোগাযোগ করি। সেখানে কেউ ফোন ধরেনি। সেই সময় যোগাযোগ করে কাছাকাছি কোনো যুদ্ধ জাহাজও পাইনি। জলদস্যুরা উঠে যাবে বুঝতে পেরে আমরা জাহাজের সুরক্ষিত কক্ষ সিটাডেলে আশ্রয় নেওয়ার চেষ্টা করি। নাবিকদের সিটাডেলে যাওয়ার নির্দেশ দিই। তবে 4 জন জলদস্যু অস্বাভাবিক গতিতে ব্রিজে উঠে পড়তে সক্ষম হয়। তারা প্রথমে দ্বিতীয় কর্মকর্তার মাথায় অস্ত্র ঠেকিয়ে মাস্টার বলে চিৎকার করে আমাকে খুঁজতে থাকে। দ্বিতীয় কর্মকর্তা ভয় পেয়ে যান। আমি দ্রুত সেখানে চলে এসে হাত তুলি। তখনই জলদস্যুরা অলকুরু বলে চিৎকার করতে থাকে। এরপরে আমি সব নাবিকদেরকে ব্রিজে চলে আসার নির্দেশ দিই। নাবিকরা শুরুতেই বেশ ভয় পেয়ে যান। জলদস্যুরা জাহাজের ইঞ্জিন বন্ধ করার কথা বলে। ইঞ্জিন বন্ধ করার পর মাছ ধরার নৌযানটি আমাদের জাহাজের সঙ্গে বাধা হয়। ওই নৌযানে একজন পাকিস্তানি এবং বাকিরা ছিলেন ইরানের জেলে। নৌযানে থাকা সব জলদস্যু জাহাজে ওঠে। মোট 12 জন সশস্ত্র জলদস্যু আমাদের জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আমাদের কাছ থেকে মুঠোফোন কেড়ে নিলেও ল্যাপটপ ও কয়েকটি মুঠোফোন আমরা লুকিয়ে রেখেছিলাম। এই সময় জলদস্যুরা আনন্দ উল্লাস করতে শুরু করে, ফাঁকা গুলি ছুড়ে। ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জলদস্যুদের নির্দেশনায় চলতে থাকে জাহাজটি। এবার তাদের নির্দেশে আমরা এমভি আব্দুল্লাহর ইঞ্জিন চালু করি। সোমালিয়ার উপকূলের দিকে যাওয়ার নির্দেশ দেয় জলদস্যুরা। সেই সময় একজন জলদস্যু একটি নম্বরে যোগাযোগ করতে বলে। কল দেওয়ার পর আহমেদ পরিচয় দিয়ে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, হাউ আর ইউ ক্যাপ্টেন, এভরিথিং ইজ ওকে। এরপর জাহাজটি কিভাবে কোথায় নিতে হবে পথ নির্দেশনা দিয়ে দেয় জলদস্যুরা। সে অনুযায়ী জাহাজ চলতে থাকে। রোজার দ্বিতীয় দিনে ইফতারের আগে ইউরোপীয় ইউনিয়নের অপারেশনে আটলান্টার একটি যুদ্ধজাহাজ এমভি আব্দুল্লাহর পিছু নেয়। যুদ্ধজাহাজ থেকে এমভি আব্দুল্লাহ জাহাজের ভিএইচএফ এ জলদস্যুদের নির্দেশনা দেওয়া হয়, তোমরা জাহাজ ছেড়ে যাও, না হলে অভিযান চালানো হবে। নির্দেশনায় কোনো কাজ হয়নি। যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টার আকাশে ওড়ানো হয়। এক পর্যায়ে এমভি আব্দুল্লাহ চারপাশে পানিতে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়। তাতেও কোনো কাজ হয়নি। যুদ্ধজাহাজ যাতে দ্রুত চলে যায় তা বলার জন্য আমাকে জলদস্যু ভয় দেখায় এবং অস্ত্র তাক করে রাখে, আমার মাতরে রাখে। আমি ভিএইচএফ এ জানাই, আমরা অস্ত্রের মুখে আছি, তোমরা দূরে চলে যাও। প্রায় আধা ঘন্টা পর যুদ্ধজাহাজ পিছু নেওয়ার 2 দফা নোঙ্গর তুলে তৃতীয় দফায় সোমালিয়ার উপকূলের জেফলের দিকে এমভি আব্দুল্লাহকে নিয়ে যায় জলদস্যুরা। তিনি বলেন, মোট 35 জন জলদস্যু জাহাজে উঠে জাহাজের পিছু নেয়। জলদস্যু জাহাজে ভারী অস্ত্র নিয়ে আসে, রকেট লঞ্চার, মেশিন গান, M16 সহ নানা রকমের অস্ত্র। মনে হয়েছে যেন যুদ্ধক্ষেত্রে আছি। জলদস্যুদের সঙ্গে ভালো ব্যবহার না করে উপায় নেই। ভালো ব্যবহার করাই তারা আমাদের কেবিনে থাকার সুযোগ দেয়। তবে মুক্তি পাবো মনে মনে শুধু সেই ভাবনা ভিড় করে। আমরা 16 জানুয়ারি জাহাজ নিয়ে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছিলাম। পথে শ্রীলঙ্কার হাম্মান টোটা বন্দর হয়ে মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা বোঝাই করেছিলাম। চট্টগ্রাম থেকে যাওয়ার আগে প্রায় 14 লাখ টাকার বাজার সদায়ের ব্যবস্থা করে দিয়েছিল জাহাজটির মালিক পক্ষ এসআর শিপিং, KSRM গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। জাহাজে 3 মাসের খাবার ছিল। জলদস্যুরা জাহাজে দুম্বা নিয়ে আসতো। গরম পানিতে সেদ্ধ করে লবণ ও কিছু মশলা মিশিয়ে তারা তা খেত। এগুলো আমাদের জন্য খাবার অযোগ্য ছিল। এক পর্যায়ে তারা নিজেদের রান্না করার জন্য লোক নিয়ে আসে জাহাজে। আমরা ইফতারের সময় লেবু সহ নানা ধরনের শরবত পান করতাম। সেহরিতে ভাতের পাশাপাশি দুধও থাকতো। জাহাজে পানি শেষ হয়ে গেলে বিপদে পড়ব এমন আশঙ্কায় শুধু খাবার পানি সরবরাহ ঠিক রাখতাম আমরা। এদিকে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে জলদস্যুরা প্রচন্ড ক্ষুব্ধ হয়। তাতে সন্দেহ হয় নিশ্চয়ই নাবিকদের কাছে মুঠোফোন আছে। আহমেদ বলতে থাকে, তোরা এই ছবি পাঠিয়েছিস? পরে আমরা বলি, মুঠোফোন দিয়ে নয়, ল্যাপটপ
ল্যাপটপ দিয়ে ছবি পাঠানো হয়েছে, পরে ল্যাপটপ কেড়ে নেয় জলদস্যুরা। জলদস্যুদের ভিডিও করার বর্ণনা দিয়ে মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, মুক্তি পাওয়ার 2 দিন আগে হঠাৎ করে আহমেদ এসে সবাইকে ডেকে নিয়ে দাঁড়াতে বলে। সে আমাদের ভিডিও করতে শুরু করে। তার কথা অনুযায়ী আমরা নাবিকদের নাম জিজ্ঞাসা করে পরিচয় করে দিই। শুনেছি এই ভিডিওটা তারা KSRM গ্রুপের কাছে পাঠিয়েছে। আমরা যে সুস্থ আছি তা দেখতে চেয়েছে KSRM গ্রুপ। আমাদের মনে তখন আশার সঞ্চয় হয়। এর 2 দিন পর আবার সব নাবিককে ডেকে এক লাইনে দাঁড় করিয়ে রাখেন জলদস্যুরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি ছোট আকারে একটি উড়োজাহাজ আসছে, অদূরে 2টি যুদ্ধ জাহাজ। আমরা ভয় পেয়ে যাই, কারণ তখন MV আব্দুল্লাহ জাহাজে 65 জন জলদস্যু ছিল। তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র রয়েছে। জলদস্যুদের নির্দেশে MV আব্দুল্লাহ নোঙ্গর তুলে পেছনের দিকে সরিয়ে নিতে থাকি। জাহাজ পেছনের দিকে সরিয়ে নেওয়া হতে থাকে। এক পর্যায়ে দেখতে পাই রাতে তীর থেকে জাহাজের দিকে আলো ফেলে ইশারা দেওয়া হচ্ছে। জলদস্যুদের নির্দেশে জাহাজের ইঞ্জিন বন্ধ করা হয়। এই সময় 5টি রোটে করে সব জলদস্যুরা অস্ত্র সহ জাহাজ থেকে নেমে যায়। তখন সোমালিয়ার সময় 13 এপ্রিল রাত 12টা 8 মিনিট, অর্থাৎ 14 এপ্রিল প্রথম প্রহর। জলদস্যুরা নেমে যাওয়ার পর জাহাজ আবার আনন্দের বন্যা বয়ে যায়। রাতের বেলায় জাহাজ চলছে দুই পাশে। তখন ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর 2টি যুদ্ধ জাহাজ। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীতে থাকা চিকিৎসকেরা আমাদের সব নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করেন। স্প্যানিশ নৌবাহিনীর একজন নারী চিকিৎসক আমাকে বলেন সব নাবিক সুস্থ আছেন। তিনি বলেন, আমরা জলদস্যুদের হাত থেকে এত দ্রুত মুক্তি পাবো তা কল্পনাও করেনি। উপকূল থেকে জিম্মি জাহাজের 1 মাসের মধ্যে জিম্মি দশার পর থেকে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর পর্যবেক্ষণ সার্বক্ষণিক আমাদের জাহাজের অবস্থানের উপর নজর রেখেছে। তারা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সবসময় আমাদের পাশে ছিল। MV আব্দুল্লাহর বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, গতকাল মঙ্গলবারও জাহাজটি ঝুঁকিপূর্ণ স্থানে ছিল, তবে বুধবার সেই ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করবে। সেক্ষেত্রে 22 এপ্রিল দুপুরের মধ্যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে আল হামরিয়া বন্দরে পৌঁছাতে পারে। এই মুক্তির জন্য আমরা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা সহযোগিতা না করলে মুক্তি সম্ভব হতো না বলে মনে করেন ক্যাপ্টেন আব্দুর রশিদ। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।